সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে পূর্বের কিছু ভিডিও প্রকাশ করেছি, আপনারা আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এই পর্বের বাংলা, ইংরেজি, গণিত, সেই সাথে সাধারণ জ্ঞান। তবে অনুরোধ করব, আপনি যেই জেলায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন ঠিক সেই জেলা সম্পর্কিত অবশ্যই তথ্য সংগ্রহ করবেন। সুপ্রিয় দর্শক, আর সেই সাথে আমি বলে রাখি, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র জেলা সিভিল সার্জন কার্যালয়ের জন্য নয়, আপনি জেলা পর্যায়ের ডিসি অফিস বলেন, জেলা দায়রা জজ বলেন, অথবা উপজেলা পর্যায়ে যে নিয়োগ পরীক্ষা, সবগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতির জন্য আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরু দেখে নিই বাংলা অংশ। বলছে বিপরীত শব্দ লিখুন। তো 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় বিপরীত শব্দটা এসেই থাকে, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বিপরীত শব্দ এখানে সংশয়, এর বিপরীত শব্দ হবে প্রত্যয়। তবে এই সংশয় শব্দটি অনেক সময় আপনার হচ্ছে সন্ধি বিচ্ছেদে আসে। তো এই হচ্ছে বিষয়। আর দেখে নিই 2 নম্বর পড়ব, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে। দেখুন, এই প্রশ্নটি নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক রয়েছে, তবে আমরা যখন খাতায় উপস্থাপন করব ঠিক সেভাবে উপস্থাপন করব। যেমন বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত থেকে, এবং জর্জ গ্রিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রাকৃত থেকে। সুপ্রিয় দর্শক, এই ছিল 2 নম্বরের উত্তর। এবারে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি প্রশ্ন আপনার বিগত সালের নিয়োগ পরীক্ষায় একাধিকবার এসেছে, এই জন্য কিন্তু আমরা এই প্রশ্নগুলো বেছে নিয়েছি। তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখার জন্য। দেখে নিই 3 নম্বর প্রশ্ন। বলছে বিপরীত লিঙ্গ লিখুন। তো এই জেন্ডার পরিবর্তন যে ব্যাপারটা, এটা এখানে বাংলায় দেওয়া আছে বিপরীত লিঙ্গ। যেমন বিদ্যান থেকে হবে বিদুষী। তো অনেকে আবার এই বিদ্যানটা ভুল করে আসেন, বিদ্যানই লিখে দিয়ে চলে আসেন, কারণ দীর্ঘির সাথে কিন্তু স্ত্রীবাচক শব্দের একটা মিল আছে। তাই অনুরোধ করছি বানানগুলো ভালোভাবে দেখে নেবেন। আর 4 নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ করুন, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা তাকে বলা হয় আত্মকেন্দ্রিক। বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষা হয় আপনাদের লিখিত। আর এই লিখিত পরীক্ষায় আপনার চাকরি হাতছাড়ার অন্যতম সুযোগ হচ্ছে এই বানান মিস্টেক। এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন। আর দেখে নিই 5 নম্বর প্রশ্ন, শুদ্ধ করে লিখুন পিপিলিকা। এই প্রশ্নটি মনে হয় 1000বারেরও বেশি নিয়োগ পরীক্ষা এসেছে। তো বানানটা দেখে নেবেন। পিপিলিকা হচ্ছে মধ্যের যেই রস্যইটা আছে এখানে হবে দীর্ঘই, আর বাকি 2 পারে থাকবে রস্যই। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো আপনার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য সন্ধি বিচ্ছেদ কিন্তু অপরিচ্ছেদ্য একটা অংশ, মানে এই অংশটা আপনি কিছুতেই বাদ দিতে পারবেন না। এখানে দেখে নিই, এখানে সন্ধি বিচ্ছেদ এসেছে যে ইতি যোগ আদি, এটা হচ্ছে ইত্যাদি। তো এই ইত্যাদি অনেকেই আপনারা ভুল করে আসেন, অবশ্যই বানানটা দেখে নেবেন। ইতি বানানে অবশ্যই রস্যই হবে এবং তয়ে রস্যই হবে। আর 7 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করতে হবে। আর সেটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ এটির হচ্ছে সন্ধি বিচ্ছেদ হবে, যেহেতু এটা বিসর্গ সন্ধি, এই জন্য আশির পরে বিসর্গ দিতে হবে, যোগ বাদ দিতে হবে। এটি অবশ্যই ভুল করবেন না। অনেকে হচ্ছে 80 যোগ বাদ লিখে আসেন, অথবা 80 দেন দিয়ে হচ্ছে যোগ বাদ দেন, এটি কিন্তু কোনোভাবেই সঠিক উত্তর নয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিয়ে 8 নম্বর প্রশ্ন, নদীতে মাছ আছে, কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। কারক বিভক্তি থেকে প্রশ্ন হরহামেশাই হয়ে থাকে, শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য নয়, আপনার 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য এই কারক বিভক্তি অন্যতম একটি গুরুত্বপূর্ণ। নদীতে মাছ আছে, এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য অনুরোধ করবো, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে আমরা কয়েকটি পর্ব কিন্তু প্রকাশ করেছি। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান যে কোনো জেলা থেকে, তাহলে অবশ্যই অনুরোধ করব
পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আমাদের প্লে লিস্টে থাকা। এখানে 9 নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করুন নাতি দীর্ঘ, এটি হচ্ছে যা অতি দীর্ঘ নয় এবং অর্থসহ বাক্য রচনা করতে হবে পালের গোদা। এটি সঠিক উত্তর হবে দলপতি। বাক্য আপনাদের মতন করে দিতে পারেন অথবা এখান থেকেও দেখে নিতে পারেন। আমরা বাক্য লিখেছি যে অন্যদের পরিচালনা করতে পালের গোদা খুবই চৌকস হতে হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল 10 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যে সাধারণ জ্ঞানের অংশ। তো এখানে এসডিজিতে মোট কয়টি লক্ষ্যমাত্রা আছে? তো এটি এসডিজি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি যে কয়টি লক্ষ্যমাত্রা। তবে এসডিজির সাথে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আমি আপনাদের তুলে দিতে চাই, মানে জানিয়ে রাখতে চাই, এগুলো অবশ্যই আপনি জেনে নেবেন। যেমন এসডিজির টার্গেট কতটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এসডিজির পূর্ণরূপ, এগুলো অবশ্যই জেনে নেবেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 12 নম্বর প্রশ্ন। আবু সাঈদের গ্রামের নাম কি? এটি একটি সাম্প্রতিক বিষয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে প্রশ্নটা অনেক জায়গায় অনেকভাবে আসে। কিছু কিছু সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় দেখেছি আমরা যে আবু সাঈদের গ্রামের নাম চেয়েছে, কিছু কিছু জায়গায় দেখেছি যে আবু সাঈদের যে জেলা, সেই জেলার নাম চেয়েছে, আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে উপজেলার নাম চেয়েছে। তো আমরা উত্তরটা এভাবে আমরা দিয়েছি আপনাদের সুবিধার্থে, কিন্তু আপনারা যেটা উত্তর চাইবে সেটা আপনারা লিখে দেবেন। তো এখানে আমি উত্তরটা এভাবে সাজিয়েছি যে বাবনপুর গ্রাম, আর এটি রংপুর জেলা, পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন। বলছে বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? এটি বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালপুর, নাটোর। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশান নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে আমাদের এই প্রশ্নগুলো সহ প্রায় 30টির বেশি মডেল টেস্ট রয়েছে, এবং সেই সাথে আপনার হচ্ছে টপিকস ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান রয়েছে, যা আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। এজন্য অনুরোধ করব, আপনি যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 14 নম্বর প্রশ্ন। বলছে বাংলাদেশ ও ভারতকে বিভক্তিকারী নদীর নাম কি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তিকারী নদীর নাম হচ্ছে হাড়িভাঙ্গা। এবং 15 নম্বর প্রশ্ন, ওটিও এর পূর্ণরূপ কী? তো আপনাদের এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় কিন্তু পূর্ণরূপ থেকে প্রশ্ন হরহামেশাই হয়ে থাকে। আপনারা যদি চান তাহলে পূর্ণরূপের আমি এক্সট্রা একটা ভিডিও দিতে পারি, যেখানে হাই ভোল্টেজ পর্ব হিসেবে আমি পাঠাবো, এখান থেকে আশা করি থাকবে। তো অবশ্যই কমেন্ট করবেন। আর এটি WTO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর অর্থ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। 16 নম্বর প্রশ্ন, কত সালে বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? তো এখানে সঠিক উত্তর হবে 2030 সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল 16 নম্বর প্রশ্ন। এবার আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যে শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? এটি সাম্প্রতিক পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি একাধিকবার কিন্তু নিয়োগ পরীক্ষায় ইতিমধ্যে এসেছে, এজন্য আপনাদের এই প্রশ্নটি সাজেস্ট করেছি। অর্থাৎ এখানে যেই প্রশ্নগুলো তুলে ধরেছি প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে আর কি পড়াশোনা করছিলেন। আর এরপর 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? তো বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল স্থলবন্দর, যেটি হচ্ছে যশোরে অবস্থিত। সুপ্রিয় দর্শক, অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে যে NID এর পূর্ণরূপ কী? আপনাদের কিন্তু এই পূর্ণরূপ থেকে প্রশ্ন হরহামেশা এসে থাকে, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন। তো NID এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড। এটি হচ্ছে বানানটা দেখে নেবেন, কারণ আপনাদের লিখিত পরীক্ষায় বানান মিস্টেক হওয়ার জন্যই আপনাদের চাকরি হাতছাড়া হয়ে যায়। সুপ্রিয় দর্শক, দেখে নিই 20 নম্বর প্রশ্ন। 16 জুলাই 2024 প্রথম দিনে কতজন নিহত হয়েছিল? তো এখানে প্রশ্নটি কিন্তু আরও অ্যাড হতে পারে, যেমন কতজন নিহত হয়েছিল, এর সাথে কে কারা নিহত হয়েছিল। এই জন্য আপনাকে কিন্তু আমি জানানোর উদ্দেশ্যে এখানে দিয়ে রাখলাম যে 3 জন নিহত হয়েছিল, 2জন শিক্ষার্থী এবং 1 পথচারী।
কর্মচারী। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিয়ে 21 নম্বর প্রশ্ন বলছে যে পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? যেহেতু পাট আমাদের সোনালি মানে ফসল ছিল, একটা সময়ের অর্থকারী ফসল ছিল, এই জন্য পাট সম্বন্ধে কিন্তু এখনও আমাদের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। তো মাকসুদুল আলম সর্বপ্রথম পাটের জিন আবিষ্কার করেন, আর এই প্রশ্নটা অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখে নিই 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন ইংরেজি প্রশ্ন থেকে। তো ইংরেজি অংশের 22 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড? বেবি থেকে হবে বেবিস, অর্থাৎ বেবির এর প্লুরাল হবে বেবিস। বানানটা অবশ্যই দেখে নেবেন, BABIES। এরপরে 23 নম্বর প্রশ্ন যে ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই অংশটি কিন্তু আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বরিশালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, সেই সাথে রাজশাহী, নাটোর, চট্টগ্রাম, তারপর হচ্ছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, শরীয়তপুর, কক্সবাজারে তো আপনাদের পুনরায় সার্কুলার ছেড়েছে। তো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখে নিই, এখানে আমি সাঁতার কাটতে জানি না, এটির ইংরেজি হবে হচ্ছে আই ডোন্ট নো হাউ টু সুইম। তো আমি প্রাসঙ্গিক প্রশ্ন আরেকটি বলে দিই, এখানে আমি সাঁতার কাটতে জানি এটিও কিন্তু এসে থাকে। এরপর দেখে নিই 23 নম্বর বলছে, পরের প্রশ্ন বলছে যে মেয়েটিকে কাঁদতে দেখলাম। তো আই স দ্য গার্ল ক্রাইং হবে, বানানটা একটু মিস্টেক রয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত অনিচ্ছাকৃত ভুলের জন্য। আর সি নাম্বার প্রশ্ন হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এখানে হবে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এবং 4 নাম্বার অর্থাৎ ডি নাম্বার প্রশ্ন হবে দ্য পেশেন্ট হ্যাড ডেড বিফোর দ্য ডক্টর কেম, কেননা ডাক্তার আসিবার পূর্বে বলেছে, এই জন্য হ্যাডটা হবে বিফোরের পূর্বে, আর যদি পরে বলতো তাহলে এটি অবশ্যই আফটারের পরে হতো। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখে নেবেন। এরপরে বলছি 24 নাম্বার প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হরহামেশাই হয়ে থাকে, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি, আমাদের পূর্বের যে ভিডিওগুলো দেওয়া আছে, আমাদের হাই ভোল্টেজ পর্বের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি, আপনি যদি মিস করে থাকেন আমাদের পূর্বের কোনো পর্ব, তাহলে অবশ্যই মনোযোগের সাথে দেখে নিন। তো এখানে বলছে যে হি রাইট উইথ ড্যাশ পেন, তো এখানে হবে দা বা এ পেন। আর হচ্ছে এরপরে আমরা দেখে নিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ও আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলতে আপনার হচ্ছে প্রিপোজিশন, আগেরটাই ছিল আর্টিকেল, আমাদের একটু মিস্টেক হয়েছে। তো এখানে হবে হচ্ছে অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ড্যাশ দিস পোস্ট, তো এখানে ফর দিস পোস্ট। তো এই ছিল 25 নাম্বার প্রশ্ন। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন বলছে 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্নে বলছে ইংলিশেরই আরেকটি অংশ। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কি হবে, এটা একমাত্র মানে সুইটেবল ওয়ার্ডের মতন, অর্থাৎ উপযুক্ত শব্দ আপনাকে দিতে হবে। তো বার্ড ফ্লাই ড্যাশ দ্য স্কাই, এটা হবে ইন দ্য স্কাই। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই ম্যাথের অংশ। 27 নাম্বার প্রশ্ন বলছে 100 মিটার দীর্ঘ রাস্তার 4 মিটার পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে? সঠিক উত্তর হবে, আমরা সমাধানে দেখে নিই। তো মোট দূরত্ব বলেছে 100 মিটার, প্রশ্নে উল্লেখ করেছে, এবং 4 মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা হবে 100/4। আর শুরুতেই যেহেতু একটা লাগাতে হবে, এই জন্য 1 যোগ করতে হবে, তাহলে 100/4 দিলে আমাদের 25 হয়। আর যেহেতু শুরুতে আমরা একটা গাছ দিয়ে শুরু করব, অর্থাৎ সে একটি ধরে নিতে হবে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে হবে, যদি আপনি কাটাকাটি করেন তাহলে 25 4 25 100 যোগ হচ্ছে 1, অর্থাৎ 26টি। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অনুরোধ করছি, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিই 28 নাম্বার প্রশ্ন, আরও একটি ম্যাথের অংশ। বলছে শতকরা বার্ষিক 8.50 টাকা মুনাফায় কত টাকা 6 বছরে মুনাফা 2550 টাকা হবে? প্রশ্নটি ভালো করে বুঝে নেবেন, তাহলে অঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। বলছে শতকরা বার্ষিক 8.50 টাকা, অর্থাৎ 8.5 টাকা মুনাফা কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? তো আমরা সমাধানে দেখে নিই।
8.50 যেটা, এই সুদ হয় 1 বছরে 100 টাকায়, তাই না? তাহলে 1 টাকায় সুদ হয় 1 বছরে, অবশ্যই আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 100 থেকে 8.5 এটা আমাদের ভাগ করতে হবে। এরপরে 2550 টাকায় সুদ হয় 1 বছরে, তাহলে আমরা অবশ্যই 100 সাথে 2550 এটা গুণ দেব এবং নিচে ভাগ দেব হচ্ছে 8.50 বা 8.5 টাকা। এরপরে 2550 টাকা সুদ হয় 6 বছরে বলেছে। তো প্রশ্নে যত উল্লেখিত আছে, তাহলে এটা আমরা 100 গুণ 2550 ভাগ হচ্ছে 8.5 গুণিত 6, ক্যালকুলেশন করলে 500 টাকা, 5000 টাকা, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 29 নম্বর প্রশ্ন। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য করতে হবে। তো আপনাকে আগে বুঝতে হবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, যদিও এটি নিচের লেভেলের, কিন্তু এই প্রশ্নগুলো আপনারা কিন্তু অনেকেই থেমে যাবেন। হ্যাঁ, তো অনুরোধ করছি ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই অঙ্কগুলো আগে চেনার। তো ক্ষুদ্রতম হচ্ছে 1 দিয়ে তারপরে যতগুলো শূন্য, যতটা সংখ্যা যাবে, যত অঙ্ক চাইবে ততটা শূন্য দিতে হবে, ততটা আর কি সংখ্যা লিখতে হবে। আর 4 অঙ্কের বৃহত্তম মানে অবশ্যই 4টা 9 হবে। এখানে 5 অঙ্কের বৃহত্তম বললে 5টা 9 হতো, 6 অঙ্কের বৃহত্তম হলে 6টা 9 হতো, এই আর কি। তো এখানে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে, তাহলে 4টা আমরা শূন্য লিখব, আর 4 অঙ্কের বৃহত্তম হচ্ছে 4টা 9, এটা মাইনাস করলে আমাদের উত্তর হবে 1। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দেখে নিই 30 নম্বর প্রশ্ন। বলছে যে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে, 558 টাকা, দুঃখিত। তো আবারও আমি প্রশ্নটা আপনাদের পড়ে শোনাচ্ছি যে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। সুপ্রিয় দর্শক, আমরা সমাধানে দেখে নিই যে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, আর 1 টাকার 1 বছরের সুদ হবে, তাহলে অবশ্যই ভাগ হবে, অর্থাৎ 6/100 হবে, এবং 450 টাকা 1 বছরের সুদ হবে 450 গুণিত 6, ভাগ আমরা দিতে পারি 100, যেটি আমরা উপরের লাইনে পেয়েছি, তাই না? এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে যে 100-র যে 0 দুইটা এবং 450-এর যে 0, আমরা কিন্তু 0 কাটিয়ে দিতে পারি, নিচে 10 থাকবে, উপরে 45 গুণ 6 থাকবে, এটি ক্যালকুলেশন করলে আমাদের 27 আসবে। এখন সুদ আসল 558 টাকা, আর সুদ হচ্ছে এই যে 558 থেকে 450 টাকা আমরা বাদ দিলে 108 টাকা সুদ, অর্থাৎ 27 টাকা সুদ হয় 1 বছরে। 1 টাকা সুদ হয়, তাহলে অবশ্যই ভাগ হবে এখানে, এবং 108 টাকা সুদ হয় 4 বছর। এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। আমাদের এখানে 30% লাভ হবে কত টাকায় বিক্রি করলে, সেটি কিন্তু বলেছে। তো এখানে আমরা লাভ 30% লাভে যখন বিক্রয় হয়, তখন 100 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য দাঁড়াবে কিন্তু 130 টাকা, তাই না? মানে 100 যোগ 30 আমরা যোগ করব, তাহলে 130 টাকা। আমি জানি না আপনাদের অঙ্কগুলো কতটা সহজভাবে বোঝাতে পারছি। যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা কিন্তু ডেসক্রিপশনে করে দেওয়ার চেষ্টা করব। আর আমি প্রত্যেকটি ভিডিওতে যেটি বলি যে অঙ্ক হচ্ছে আপনাদের প্র্যাকটিসের ব্যাপার, এটি কিন্তু মুখস্থের ব্যাপার নয়। বাংলা, ইংরেজি, গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যেভাবে আপনারা মুখস্থ করেন, অঙ্ক কিন্তু মুখস্থের বিষয় না, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তো অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে প্রয়োজনে বারবার দেখার জন্য আর প্র্যাকটিস করার জন্য। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই 130/100, এবং ক্রয় মূল্য 150 টাকা হলে এটার সাথে ক্যালকুলেশন করলে 195 টাকা আসবে, এটি সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 32 নম্বর প্রশ্ন। তো 32 নম্বর প্রশ্ন বলছে যে 1 থেকে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যা, 1 থেকে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলেছে। তো আমরা চলুন তাহলে দেখে নিই। ধারার অঙ্কটা এরকম হবে যে 1 যোগ 2 যোগ 3 যোগ ... 23, এটি ইকুয়াল কত। তো এখানে আমরা দেখে নিই ধারার অঙ্কের আমরা এভাবে করতে পারি। তো প্রথম পদ হচ্ছে এ, প্রথম যেই পদ সেটা হচ্ছে এ, এবং সাধারণ অন্তর হবে ডি, অর্থাৎ 2 থেকে 3, এখানে 1, 3 থেকে আবার 4, এটা কিন্তু 1। তো এ হচ্ছে এটি হচ্ছে, আর এন সমান হবে 20, টোটাল সংখ্যা হবে, তাহলে 23তম পদের সমষ্টি হবে, আমরা ক্যালকুলেশন 20 না, এনতম হবে 23, যেহেতু 23 বলেছে, তার মানে 23টা সংখ্যা। তো
তো 23তম পদের সমষ্টি আমরা সূত্র কিন্তু এভাবে লিখতে পারি, লিখে ক্যালকুলেশন করলে 276 উত্তর আসবে। এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এই ছিল 32 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন বলছে যে 4,500 টাকায় একটি গরু বিক্রয় করায় 10% ক্ষতি হলো। এখন গরুটির ক্রয় মূল্য কত? সুপ্রিয় দর্শক, অর্থাৎ লাভ ক্ষতি থেকে আপনাদের এই অঙ্কটি এসেছে। আর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে আপনাদের আমরা প্রশ্ন হয়তো বা সরাসরি কমন দিতে পারবো না, কিন্তু কোন সাইড থেকে প্রশ্ন হবে তার কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি, আপনাকে কিন্তু ইশারা বা ইঙ্গিতে বোঝাই দিতে পারি। তারপরেও কিন্তু অনেক পরীক্ষায় আমাদের এই ভিডিওগুলো থেকে হুবহু প্রশ্ন কিন্তু কমন এসেছে, তার প্রমাণ আমরা বা আপনারাই কিন্তু আমাদের দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এজন্য অনুরোধ করব প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য। তো এখানে আমরা সমাধান দেখে নিই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে অবশ্যই 10 টাকা, মানে যেহেতু 10% ক্ষতি তাহলে 10 টাকা মাইনাস করতে হবে, অর্থাৎ 90 টাকা। আর বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে আপনার 100 টাকা। এখন বিক্রয় মূল্য 4,500 টাকা, গরুটির ক্রয় মূল্য হবে 100 ভাগ 400, 100 গুণিত 450, 4,500, সাথে নিচে আমাদের অবশ্যই 90কে ভাগ করতে হবে। তো এটি ক্যালকুলেশন করলে 5,000 টাকা সঠিক উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক দিয়ে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা সারাদিন অফিস শেষে মানে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় আপনাদের জন্য ভিডিও বানাই, এটা সত্যি আমাদের কষ্ট হয়, কিন্তু যখন আপনাদের ছোট ছোট মন্তব্যগুলো আমরা পাই তখন আমাদের কিন্তু স্পৃহা বেড়ে যায় কাজে। এজন্য অনুরোধ করব আপনারা আপনাদের মন মতো যা খুশি তাই বলবেন, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে, আর আমরা আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আছি। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।